অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর হাজার কোটি ডলার বিদেশি ঋণের আশ্বাস, সাফল্য বলছেন ব্যবসায়ী। পরিশোধে রফতানি আয় ও রেমিটেন্স বাড়ানোর তাগিদ। এবার উজানের ঢলে ডুবল তিস্তা পার। বারবার বন্যায় কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি, দুর্বল কাঠামো ও ভারতের সহযোগিতার অভাব দুষছেন বিশেষজ্ঞ। মৌসুমের শুরুতে খরা, ভরা মৌসুমে অতিবৃষ্টি। মৌলভীবাজার চা বাগানে গেল বছরের চেয়ে ৫১ লাখ কেজি কম উৎপাদন। মান নষ্ট হওয়ায় নিলামে সঠিক দাম না পেয়ে হতাশ মালিকরা। সার্ভার জটিলতায় চট্টগ্রাম কাস্টম হাউজে স্থবিরতা। প্রতিদিন অন্তত ৪ কোটি টাকা ক্ষতি। আমদানি রফতানি বাণিজ্য স্বাভাবিক রাখতে বিকল্প ব্যবস্থার দাবি বিজিএমইএর। এবং রোমে রেকর্ড সংখ্যক পর্যটক, লাভবান প্রবাসী বাংলাদেশিরা। রেমিটেন্স বাড়ার আশা, মালদ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য বিশ্বের কাছে তুলে ধরতে ব্যতিক্রমী আয়োজন। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা আক্তার। বিশ্বব্যাংক, আইএমএফ সহ উন্নয়ন সহযোগীদের কাছ থেকে এখন পর্যন্ত ১০০০ কোটি ডলারের বেশি ঋণের আশ্বাস পেয়েছে অন্তর্বর্তী সরকার। পরিস্থিতি সামাল দিতে মোটা অঙ্কের বিদেশি ঋণকে সময়োপযোগী বলছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। তবে পরিশোধের চাপ সামলাতে রফতানি আয় ও রেমিটেন্স বাড়ানো সহ ঋণের সঠিক ব্যবহার নিশ্চিতের তাগিদ তাদের। ইয়ানুর শিফাতের রিপোর্ট। রাজনৈতিক পট পরিবর্তনের পর চলছে দেশের অর্থনীতি সংস্কার কার্যক্রম। এরই অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর গেল ৫০ দিনে বিভিন্ন উন্নয়ন সহযোগীর থেকে অর্থ জোগাড়ে মুনশিয়ানা দেখিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যার অংশ হিসেবে প্রধান উপদেষ্টার প্রথম যুক্তরাষ্ট্র সফরেই মিলেছে অন্তত $৭ বিলিয়ন পাওয়ার আশ্বাস। বাংলাদেশ সংস্কারে $৩৫০ কোটি ঋণ সহায়তা দিতে রাজি হয়েছে বিশ্বব্যাংক। এর মধ্যে নতুন ঋণ $২০০ কোটি আর বাকি $১৫০ কোটি আসবে চলমান প্রকল্প এগিয়ে নিতে। চলমান $৪৭০ কোটি ঋণ কর্মসূচির বাইরে বাংলাদেশকে আরও $৩০০ কোটি দেওয়ার ইঙ্গিত দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। যুক্তরাষ্ট্রও বাংলাদেশকে দিচ্ছে $২০ কোটি বেশি উন্নয়ন সহায়তা। জানা গেছে আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশকে $৪০ কোটি ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। ব্যাংক সহ আরও কয়েকটি খাতে সংস্কারে সংস্থাটি থেকে ২০২৫ সালের মার্চ নাগাদ মিলতে পারে আরও $৫০ কোটি। আগামী ৩ বছরে বাংলাদেশকে $৪০০ থেকে $৫০০ কোটি ঋণ সহায়তা দেবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়নে জার্মানি আগামী ১০ বছরে বাংলাদেশকে দেবে €১০০ কোটি। বৈদেশিক সূত্র থেকে ঋণ নেয়া দেশের বেসরকারি খাতের জন্য ভালো বলেই মনে করেন ব্যবসায়ীরা। তবে পরিশোধের চাপ সামলাতে রফতানি আয় ও রেমিটেন্স বাড়াতে ঋণের সঠিক ব্যবহার নিশ্চিতের তাগিদ তাদের। সরকারের জন্য বৈদেশিক সূত্র থেকে ঋণ নেওয়াটা আমাদের জন্য, বেসরকারি খাতের জন্য ভালো। তখন আমাদের দেশীয় ব্যাংক খাতের ওপরে চাপটা পড়ে না। আমাদেরকে এটাও খেয়াল রাখতে হবে যে ঋণ করলে যেটা ফেরত দিতে গেলে আমাদেরকে যে এক্সপোর্টের যেই গ্রোথটা দরকার, সেটার জন্য আমরা ঠিকমতো ইনভেস্টমেন্টটা করতে পারছি কিনা। রিজার্ভ বাড়াতে ও বিনিময় হারকে স্থিতিশীল করতে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে মোটা অঙ্কের ঋণ নেয়াকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। এটা কিন্তু আমাদের অর্থনীতির জন্য এই মুহূর্তে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং এই যেটা আসছে সেটা কিন্তু আমাদের বাজেটারি সাপোর্ট হিসাবেই ম্যাক্সিমামটা আসছে। অর্থাৎ এটা আমাদের কোনো একটা সুনির্দিষ্ট প্রকল্পে না, সরকার এটাকে ব্যবহার করতে পারবেন বিভিন্নভাবে। তবে জ্বালানি সহ বিভিন্ন খাত সংস্কারে এসব ঋণ সুনির্দিষ্ট ও সাশ্রয়ীভাবে ব্যবহারের তাগিদ অর্থনীতিবিদদের। সাশ্রয়ীভাবে এগুলোকে ব্যবহার করতে হবে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। বৃষ্টি ও উজানের ঢলে গেল দুদিনে তিস্তার পানি বেড়েছে। রংপুরের কাউনিয়া পয়েন্টে বিপদসীমার 29 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বারবার বন্যায় কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। বিস্তারিত জানাতে রংপুরের গঙ্গাচড়ায় আছেন নাজমুল ইসলাম নিশাত। সরাসরি যাচ্ছি তার কাছে।
মধ্যরাত থেকে তিস্তার পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সেটি ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপদসীমার 2 সেন্টিমিটার এবং রংপুরের যে কাউনিয়া পয়েন্ট সেখানে প্রবাহিত হচ্ছে 29 সেন্টিমিটার উপর দিয়ে। এর ফলে আমরা দেখছি যে তিস্তা তীরবর্তী যে নিম্নাঞ্চল, বিশেষ করে নীলফামারী, রংপুর এবং লালমনিরহাট বসতবাড়িতে পানি ঢুকেছে, প্লাবিত হয়েছে একরের পর একর ফসলি জমি। এবং আপনাকে যে দৃশ্যটি দেখাচ্ছি এটি রংপুরের গঙ্গাচড় উপজেলার লক্ষ্মীটারি ইউনিয়নের কোটচালী গ্রাম এবং এই গ্রামের বলা যায় প্রায় 1.5 শতাধিক পরিবার তাদের যে বসতবাড়ি সেটিতে পানি ঢুকেছে এবং শুধুমাত্র থাকার জায়গায় নয়, রান্না সহ নানা ধরনের দুর্ভোগে কিন্তু পড়েছেন। আশপাশের উঁচু জায়গায় তারা ইতিমধ্যে আশ্রয় নিয়েছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই সময়টাতে চরাঞ্চলে প্রচুর পরিমাণে রোপা আমন আবাদ হয়ে থাকে এবং গেল 2 দিন থেকে সেই রোপা আমন কিন্তু পানির নিচে তলিয়ে রয়েছে এবং একই সাথে যারা আগাম সবজি করেছেন সেই সবজিও কিন্তু এখন পানির নিচে রয়েছে এবং স্থানীয় কৃষকরা যেটি বলছেন আর 2 থেকে 3 দিন এসব ফসল যদি পানির নিচে থাকে তাহলে কিন্তু সেটি পুরোপুরি নষ্ট হয়ে যাবে। সুতরাং আপনি বুঝতেই পারছেন যে যারা তিস্তা তীরবর্তী এলাকাগুলোতে বসবাস করেন তারা কিন্তু বছরে বলা যায় 5 দফা বন্যার শিকার হন এবং 6 মাস তারা বিভিন্ন ধরনের ফসল চাষাবাদ করতে পারেন এবং সেই সময়টাতে তারা যে বন্যার যে ক্ষতি সেটি কিন্তু পুষিয়ে নেবার চেষ্টা করেন। এবং এবারে যে বলা যায় যে এটি কিন্তু অসময়ের বন্যা, এই সময়টাতে কিন্তু বন্যা গতবার হয়নি। এর আগে এর দফায় যে বন্যা সেই দফাতেও কিন্তু এখানকার চরাঞ্চলের কৃষকদের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে এবং সবকিছু মিলে কৃষকরা যেটি বলছেন যে পানি কিন্তু এখনো বাড়ছে এবং আপনি যে দৃশ্যটি দেখছেন এই যে গ্রাম, এই গ্রাম এবং একই সাথে এই ইউনিয়নের প্রায় 1,500 পরিবার এখন পানিবন্দী হয়ে রয়েছে এবং যাদের একটু সুযোগ রয়েছে তারা কিন্তু উঁচু জায়গায় তারা আশ্রয় নিচ্ছেন। তবে স্থানীয় বাসিন্দাদের একটি অভিযোগ রয়েছে যে দীর্ঘ সময় তিস্তা পরিচর্যা না করা, একই সাথে আসলে ভাঙ্গন প্লাবনের কারণে প্রতি বছরে 1 লক্ষ কোটি টাকার যে ক্ষতি হচ্ছে সেটি শুধুমাত্র তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে উদ্যোগ সেটি যদি নেওয়া যায় তবেই তিস্তা পাড়ের যে লাখো কোটি মানুষের যে ক্ষতি সেটি আসলে পুষিয়ে নেওয়া সম্ভব। এবং তারা বলছেন যে তিস্তা পরিচর্যায় এখনই উদ্যোগ নেওয়া জরুরি। সবকিছু মিলিয়ে বানভাসী মানুষের দুর্ভোগ বাড়ছে, তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আমরা দেখছি ধীরে ধীরে বিভিন্ন নিম্নাঞ্চলে কিন্তু পানি ঢুকছে। সবকিছু মিলে এই ছিল আমার কাছে রংপুরের গঙ্গাচড় উপজেলা থেকে বন্যার খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম রংপুরে। যৌথ নদীগুলোতে আধা স্বয়ংক্রিয় ব্যবস্থার পাশাপাশি নেই পর্যাপ্ত মনিটরিং সেন্টার। অন্যদিকে ভারতের সহযোগিতার অভাবে নদীর পানি ব্যবস্থাপনায় পিছিয়ে পড়ছে বাংলাদেশ। বারবার বন্যা ও খরায় ক্ষতিগ্রস্ত হচ্ছে হাজার হাজার কোটি টাকার ফসল সহ অন্যান্য সম্পদ। সঠিক বার্তা পেতে উজানে আরও 14টি পয়েন্টে মনিটরিং সেন্টার প্রয়োজন বলছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। কাঠামোর আধুনিকায়ন সহ দিল্লিকে আইন মানার পরামর্শ বিশেষজ্ঞদের। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। বৃষ্টি, পাহাড়ি ঢলে আকস্মিক বন্যা। বাংলাদেশ ভাটির দেশ হওয়ায় পরিস্থিতি কখনো এমন, মোকাবিলা তো দূরের কথা, প্রতি ঘন্টায় দৃশ্যপট পাল্টে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় দুর্যোগ ব্যবস্থাপনা। কিন্তু তথ্যগত মনিটরিং সিস্টেম কতটুকু উন্নত প্রতিকূল এই পরিবেশের জন্য? বন্যা সতর্কতা ও পূর্বাভাস কেন্দ্রের তথ্য, আবহাওয়ার পূর্বাভাস মডেলের মাধ্যমে পানির স্তর পরিমাপ করে SMS পদ্ধতিতে খবর মেলে মাত্র দিনে 2 বার। উজানের পূর্ণ তথ্যের জন্য প্রয়োজন 28টি পয়েন্ট, বর্তমানে আছে 14টি। যৌথ নদীর পানির তথ্য নির্ভর ভারতীয় আবহাওয়া বিভাগের ওয়েবসাইট, নেই ওশেন বা সমুদ্র ভিত্তিক নেটওয়ার্কিং মডেল। পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণাধীন এই পূর্বাভাস কেন্দ্রের কাছে মাইক 1 মডেল অত্যাধুনিক না হওয়ায় বিপাকে পূর্বাভাস কার্যক্রম। বর্তমান যে পূর্বাভাস ব্যবস্থাটা আছে সেটা আসলে যদি আমরা আরও উন্নত করতে চাই এবং এটাকে লিড টাইমটা যদি আরও একটু বাড়াতে চাই, ইফেক্টিভ লিড টাইম, তাহলে আসলে আমাদের উজানে আরও কিছু তথ্য প্রয়োজন, যেটা ইতিমধ্যেই প্রস্তাবনা আকারে পেশ করা হয়েছে। যেমন একটি প্রাথমিক প্রস্তাবনা ছিল যে অন্তত 28টি পয়েন্টের তথ্যপত্র প্রয়োজন উজানের। আন্তর্জাতিক নদী আইন মেনে উজান ও ভাটির উভয় দেশের স্বার্থ রক্ষার পরামর্শ দিয়ে এই বিশেষজ্ঞ বলছেন, বেসিক ম্যানেজমেন্ট সিস্টেম আপগ্রেড করার পাশাপাশি পানি ও জলবায়ু পরিবর্তন চক্রে তথ্য বিনিময় পদ্ধতি উন্নত করতে হবে। এছাড়া পানির সঠিক হিস্যা পেতে যৌথ নদী কমিশনে নিয়োগ দিতে হবে কারিগরি ও আইন দক্ষদের। দুই দেশের স্বার্থ, দুই দেশের প্রয়োজন, দুই দেশের বাস্তবতার নিরিখে বসে, এই জন্যই জয়েন্ট রিভার কমিশন। সেগুলো যদি নিয়মিত বৈঠকে বসতো, ভিউজ এক্সচেঞ্জ করত, ডেটা বিনিময় করত, ইনফরমেশন বিনিময় করত এবং সমস্যাগুলো তুলে ধরত। আমরা যদি আইন মেনে চলি, ভারত যদি আইন মেনে চলে, তাহলে দেখা যাবে যে অনেক সমস্যার সমাধান
পেয়ে গেছে। যৌথ নদী কমিশনের মে মাসের তথ্য অনুযায়ী ফারাক্কায় গঙ্গার অর্থাৎ পদ্মায় 57,330 কিউসেক পানিতে বাংলাদেশের সম্পূর্ণ অধিকার থাকলেও তার অর্ধেক নিয়ে নিচ্ছে ভারত। এমন অবস্থায় উজানের দেশ হিসেবে প্রতারণা না করে ভাটির দেশকে অধিকার আদায়ে সরকার, জনগণ ও ইন্টেলিজেন্সের সমন্বয়ে কাজ করার পরামর্শ বিশেষজ্ঞদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম কাস্টম হাউসের সার্ভার দীর্ঘতিতে প্রায় স্থবির হচ্ছে আমদানি রফতানি বাণিজ্য। গত এক সপ্তাহের সার্ভার জটিলতায় প্রতিদিন অন্তত 4 কোটি টাকা পোর্ট ড্যামারেজ গুনতে হচ্ছে বলে অভিযোগ করেছে বিজিএমইএ। এ অবস্থায় বিকল্প সার্ভার স্থাপনের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত সপ্তাহের পুরোটা সময় চট্টগ্রাম কাস্টম হাউসের সার্ভার দীর্ঘতির কারণে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে চরম স্থবিরতা সৃষ্টি হয়। সন্ধ্যা কিংবা সকালের দিকে সার্ভারের কিছু গতি থাকলেও পিক আওয়ার হিসেবে চিহ্নিত দিনের বাকি সময় আমদানি বাণিজ্যের আইজিএম এবং রপ্তানি বাণিজ্যের ইজিএম দাখিল করতে ব্যর্থ হন সিএন্ডএফ এজেন্টরা। এই অবস্থায় কাস্টমস কর্তৃপক্ষ যেমন পণ্যের শুল্কায়ন করতে ব্যর্থ হয়, তেমনি বন্দর থেকে পণ্যের ডেলিভারিও কমে যায়। কোনো কারণে আপনার কোনো কাজ ব্যাহত হয়, সেটির কিন্তু একটি সুদূর প্রসারী কিন্তু একটা প্রভাব আমাদের প্রতিটা আমদানিকারক বা রপ্তানিকারক বা এর সাথে যারা লিঙ্ক আছে সবগুলো জায়গার মধ্যে পড়ে। তবে কাস্টমসের সার্ভার জটিলতায় সবচেয়ে বেশি বেকায়দায় পড়তে হয়েছে গার্মেন্টস ব্যবসায়ীদের। এই সময় আমদানিকৃত কাঁচামাল যেমন তারা কারখানায় নিতে পারছিল না, তেমনি তৈরি পোশাক জাহাজীকরণ ও রফতানি আটকে যায়। প্রতিদিন অন্তত 4 কোটি টাকা করে পোর্ট ড্যামারেজ গুনতে হচ্ছে বলে অভিযোগ করেছে বিজিএমইএ। ডিজিটালের পরিবর্তে ম্যানুয়াল সিস্টেম চালু করে বাণিজ্য সচল রাখতে কাস্টম কমিশনারের কাছে চিঠিও দিয়েছেন তারা। বিকল্প একটা কোনো সার্ভার ব্যাকআপ রাখার জন্য, কারণ এই বাংলাদেশের অর্থনীতি একমাত্র নির্ভর করে এনবিআর-এর এই কাস্টমস হাতে। আমদানি রপ্তানি বাণিজ্যের শুল্কায়নে ব্যবহৃত এসআইকুডা ওয়ার্ল্ড সফটওয়্যারের আপডেট দিতে গিয়ে এই জটিলতার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। স্লো ডাউন হওয়ার কিছু বিষয় থাকতেই পারে, টেকনিক্যাল বিষয়। আবার অনেক সময় অনেক ইউজার যদি একসাথে লগ ইন করে সেখানেও একটা স্লো ডাউন হতে পারে। তো আমাদের এসআইকুডা ওয়ার্ল্ডের সার্ভারটা স্লো ডাউন হওয়ার একটা অভিযোগ ছিল। এটা এনবিআর-এর এসআইকুডা টিম দ্রুততম সময়ের মধ্যে এটা সলভ করেছে। প্রতি বছর চট্টগ্রাম বন্দর দিয়ে অন্তত 2 লাখ কোটি টাকার পণ্য আমদানি রপ্তানি হয়, আর চট্টগ্রাম কাস্টম হাউস এই বাণিজ্য থেকে শুল্ক আদায় করে 70,000 কোটি টাকার বেশি। গত 1 যুগের বেশি সময় ধরে পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হয় এসআইকুডা ওয়ার্ল্ড নামের সফটওয়্যারের মাধ্যমে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। টানা 4 দফা বাড়ার পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। শনিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে ভরিতে 1,259 টাকা কমিয়ে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 1,37,449 টাকা, যা কার্যকর হবে রোববার থেকে। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 1,31,197 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,12,453 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 92,286 টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। এবছর এখন পর্যন্ত দেশের বাজারে 42 বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যেখানে 25 বার বেড়েছে আর কমানো হয়েছে 17 বার। মৌসুমের শুরুতে খরা আর ভরা মৌসুমে অতিবৃষ্টির প্রভাবে মৌলভীবাজারের চা বাগানে গেল বছরের চেয়ে 51,70,000 কেজি চা কম উৎপাদন হয়েছে। গুণগত মান নষ্ট হওয়ায় নিলামে সঠিক দাম পাচ্ছেন না বাগান মালিকরা। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুপ আহমেদের ছবি নিয়ে রিপোর্ট। চলতি বছরের শুষ্ক মৌসুমের শুরু থেকেই তীব্র খরা ছিল মৌলভীবাজারে। এতে চা বাগানের ঠিক মতো গজায়নি পাতা। সবাই তখন অপেক্ষা করছিল বৃষ্টির। তবে বর্ষা মৌসুমে বাঁধে আরেক বিপত্তি। মে থেকে জুলাই মাসে কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ায় উৎপাদনে ভাটা পড়ে। প্রতিকূল আবহাওয়ার কচিপাতা সংকটে ভরা মৌসুমেও অনেক কারখানা বন্ধ হয়ে যায়। চা বোর্ডের তথ্য মতে চলতি বছরের আগস্ট সেপ্টেম্বর মাসে এ পর্যন্ত 4,95,30,000 কেজি চা উৎপাদিত হয়, অথচ গেল বছর এই সময়ে উৎপাদন ছিল 5,47,00,000 কেজি চা। সংশ্লিষ্টরা বলছেন চায়ের গুণগত মান নষ্ট হওয়ায় বাগান মালিকরা নিলামে সঠিক দাম পাচ্ছেন না, ক্ষতিগ্রস্ত হচ্ছেন শ্রমিকরাও। পাতাও মিলে না বাগানে,
এমনি সব জিনিসের এই দাম, আমরা এমনি হাজিরি পয়সা হয় না, আমরা খুব অভাবে আছি। রোদের কারণে, পোকামাকড় কারণে চায়ের অনেক পোকা খেয়েছে, চা পাতা কি কম হয়েছে, আমাদেরও হাজিরি হয় না। যে চাগুলো উৎপাদন হচ্ছে এই পাতাগুলো দিয়ে আমাদের চা বাজারজাত করানো সম্ভব হচ্ছে না। চা শিল্পকে টিকিয়ে রাখতে সরকারের সার্বিক সহযোগিতার দাবি ব্যবসায়ীদের। অতি খরাতে চায়ের গুণগত মান কমে যায়, অতি বৃষ্টিতেও কমে যায়। চায়ের জন্য যেরকম আবহাওয়ার প্রয়োজন এই বছর সেরকম আবহাওয়া ছিল না। চা বাগানগুলোকে টিকিয়ে রাখতে হয়, তাহলে চা বাগানকে সরকারের পক্ষ থেকে ফাইন্যান্স করা আমার মনে হয় অতি আবশ্যক হয়ে পড়েছে। সারা বাংলাদেশে প্রায় 5 মিলিয়ন চায়ের ঘাটতি রয়েছে, যা এই 2-3 মাসে কোনোভাবেই পূরণ করা সম্ভব হবে না। সরকার যদি আমাদের চা বাগানের সাহায্য সহযোগিতা এগিয়ে আসেন, তাহলে হয়তো বাগান মালিকরা একটু উপকৃত হবেন। চা বোর্ডের তথ্য মতে চলতি বছর চায়ের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 10 কোটি 80 লাখ কেজি। সময় সংবাদ, মৌলভীবাজার। দেখছেন এ সময়ের বাণিজ্য। বিশ্ববাজারে প্রতিযোগিতা করতে শিক্ষার্থীদের সঠিক নির্দেশনা ও সময়োপযোগী হিসেবে তৈরিতে ব্যবস্থাপনা গবেষণা এবং ব্যবসা পরামর্শ সহ সব ধরনের লজিস্টিক সাপোর্ট দেবে ইউরোপ বাংলাদেশ ফেডারেশন অব চেম্বার অ্যান্ড ইন্ডাস্ট্রি EBFCI। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে তারা। প্রতিনিধিরা বলেন, বিশ্ববাজারে প্রবেশ করতে শুধুমাত্র AI নির্ভর না হয়ে নিজের দক্ষতা ব্যবহারে জোর দিতে হবে বাংলাদেশের শিক্ষার্থীদের। 26 সদস্যের এই প্রতিনিধি দল দেশে অবস্থান করে বিভিন্ন কোম্পানির ব্যবসায়িক চ্যালেঞ্জ চিহ্নিত করার পাশাপাশি UK ও EUর সাথে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ প্রবাহ বাড়াতে কাজ করবে। গ্লোবাল কম্পিটিটিভ মার্কেটে আমাদের যে শিক্ষা ব্যবস্থাটাকে ওটাকে আরেকটু পুশ করা দরকার, সো দ্যাট আমরা যেন কম্পিট করতে পারি। বাট আদার দেন দ্যাট এআইটা আমরা প্রচুর ইউজ করি, কিন্তু কথা হচ্ছে যে এআইটা যখন ইউজ করি ওটার মধ্যেও আমাদের নিজেদের স্কিলটাকে ইউজ করতে হবে। ওয়ার্ল্ডের সবাই ইনভেস্ট করে, কিন্তু আমরা ফার্স্ট প্রায়োরিটি থাকবে আমার দেশের মানুষের, এই দেশের জন্য। সো দিস ইজ দি উই লাইক টু ট্রাই টু ডু। অ্যান্ড রিমেম্বার দ্যাট উই কেম 24 টুডে, আমাদের পাশে আসা 27টা 29টা কান্ট্রি আমাদের বিহাইন্ড, ইনক্লুডিং বাংলাদেশ। সো ইনশাল্লাহ we can do something. দেখছেন এই সময়ের বাণিজ্য। দক্ষ ও অভিজ্ঞ শেফ তৈরি করতে অনলাইনের পর এবার সরাসরি ক্লাস শুরু করল মার্কস ডেজার্ট একাডেমি। শনিবার সকালে চট্টগ্রামের আগ্রাবাদ সিটি হল কনভেনশনে প্রথম ক্লাস শুরু হয়। ক্লাস নেন মাস্টার শেফ ড্যানিয়েল সি গোমেজ। মার্কস ফুল ক্রিম মিল্ক পাউডারের আয়োজনে মার্কস ডেজার্ট একাডেমির ডেজার্ট তৈরির দক্ষতাকে আরও বাড়াতে এমন উদ্যোগ। আমাদের জন্য একটা ভালো প্ল্যাটফর্ম, এখান থেকে আমরা আসলে অনেক কিছু শেখার আছে। যে সবচেয়ে মজার বিষয় হলো এখানে যা শেখানো হচ্ছে এগুলি সব ইউনিক আইটেম। গত 2 বছর জার্নি দেখে আমি আমার নিজের মধ্যে অনেক ইন্সপিরেশন পেয়েছি এবং আমি অনেক কিছু শিখতে পেরেছি। কেকের পাশাপাশি বিভিন্ন ফ্রান্সের আইটেম প্লাস হচ্ছে বিভিন্ন ফরেন কান্ট্রির আইটেমও শিখতে পারতেছি। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। মার্কস ফুল ক্রিম মিল্ক পাউডার আয়োজিত এই প্ল্যাটফর্মটা হচ্ছে অফলাইন প্ল্যাটফর্ম, চট্টগ্রাম থেকে শুরু হচ্ছে এটা। আমরা 200 জন নারীকে একদম প্র্যাকটিক্যালি এখানে আমরা সব শেফরা মিলে যারা আমাদের এই রেসিপিগুলোকে তাদেরকে শেখাচ্ছি, এবং এটাতে অনেক বেশি উপকার হবে আমাদের নারী উদ্যোক্তাদের যারা হোম শেফ হিসেবে বাসায় বসে কাজ করছে। দেখছেন এ সময়ের বাণিজ্য। চলতি বছর গরমে ইতালির রাজধানী রোমে রেকর্ড সংখ্যক পর্যটক ভ্রমণ করেছেন। 215 মিলিয়ন পর্যটক খরচ করেছেন প্রায় 62 বিলিয়ন ইউরো। প্রবাসী বাংলাদেশিদের ভালো ব্যবসা হওয়ায় বেড়েছে রেমিটেন্স প্রবাহ। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। ইতালি থেকে গ্রীষ্ম বিদায় নিলেও এখনো তার আবহাওয়া রয়েছে। রাজধানী রোমে এখনো আগের মতোই রয়েছে পর্যটকের আনাগোনা। জুন থেকে আগস্ট পর্যটকের ঠাসা থাকলেও এবার সেপ্টেম্বর জুড়েই ছিল ভ্রমণ পিপাসুদের ভিড়। 2023 সালের তুলনায় এবার 4% বেশি পর্যটক এসেছেন রোমে, যারা খরচ করেছেন 62 বিলিয়ন ইউরো। খাওয়া দাওয়ার পেছনেই তারা খরচ করেছেন 11.7 বিলিয়ন ইউরো। এতে রোম প্রবাসী বাংলাদেশি গ্রোসারি ও রেস্টুরেন্ট ব্যবসায়ীরা হয়েছেন লাভবান। এবছরে ইতালিতে অনেক বিপুল সংখ্যক পর্যটক আসার কারণে আমরা যারা বাঙালিরা আছি, প্রবাসীরা যারা বিজনেসের সাথে রিলেটেড আছে, তাদের অনেক বেনিফিট হচ্ছে আর ইতিবাচক প্রভাব পড়ছে।
পরিষেবার গুণমান আর ঐতিহ্যের কারণে ঘোরার জন্য রোম শহরটিকে বেছে নেন পর্যটকরা। ভ্যাটিকান সিটির জুবিলি উপলক্ষে 2025 সালে যে 3,20 লাখ তীর্থযাত্রী ও পর্যটক আসার ধারণা করা হচ্ছে তার চেয়েও আরও অনেক বেশি আসার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। মালদ্বীপে ভ্রমণ পিপাসুদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে দেশটির মার্কেটিং অ্যান্ড পাবলিক রিলেশনস কর্পোরেশন। দেশটির প্রাকৃতিক সৌন্দর্য সংস্কৃতি বিশ্বের কাছে তুলে ধরতে আয়োজন করা হয় প্রতিযোগিতা। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। বিশ্বে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর যে দেশগুলো রয়েছে তার মধ্যে মালদ্বীপ অন্যতম। সাদা বালি, স্বচ্ছ পানি আর প্রাণবন্ত সামুদ্রিক জীবনের দৃশ্য দেখতে পর্যটকদের পছন্দের তালিকার ওপরের দিকেই থাকে দেশটি। এই ড্রিম ডেস্টিনেশনে বিশ্বের বিভিন্ন দেশের মতো প্রতিদিনই হাজারো বাংলাদেশি পর্যটকও মালদ্বীপে ঘুরতে আসেন। এবার বিশ্ব পর্যটন দিবসে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মালদ্বীপের মার্কেটিং অ্যান্ড পাবলিক রিলেশনস কর্পোরেশন। দেশটির প্রাকৃতিক সৌন্দর্য সংস্কৃতি বিশ্বের কাছে তুলে ধরতে আয়োজন করা হয়েছে #MaldiveMoments24 নামে এক প্রতিযোগিতার। পর্যটকরা মালদ্বীপে এসে নিজের ভ্রমণ অভিজ্ঞতা, ছবি, ভিডিও সামাজিক মাধ্যমে এই হ্যাশট্যাগের মাধ্যমে শেয়ার দিয়ে জিতে নিতে পারবেন রেডিসন ব্লু রিসোর্টে 4 রাত সম্পূর্ণ ফ্রি থাকার সুযোগ। এতে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন মালদ্বীপে ভ্রমণে আসা বহু বাংলাদেশি পর্যটক। এছাড়া দেশটি ভ্রমণে আসতে চাওয়া পর্যটকদেরও এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসীরা। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে তার একটা অফার দিয়েছে। অফারটা আসলে খুবই আকর্ষণীয়, 4 দিন থাকা এবং ফ্রি এয়ার ফেয়ার রয়েছে। এটা একটা ভালো বিষয়। এটা আসলেই খুবই দারুণ একটা সুযোগ। যারা ভ্রমণ পিপাসু, ভ্রমণ করতে চায় দেশ বিদেশে, তারা এখনই মালদ্বীপে আসতে পারে, এই কন্টেস্টে অংশ নিতে পারে। তাহলে তারা তাদের এই ভ্রমণের সাথে আরও 4 দিন এক্সট্রা একটা সুযোগ পেয়ে যাবে। 27 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে আগামী 12 অক্টোবর পর্যন্ত। সময় সংবাদ, মালদ্বীপ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর $1,000 কোটি বিদেশি ঋণের আশ্বাস। সাফল্য বলছেন ব্যবসায়ী, পরিশোধে রফতানি আয় ও রেমিটেন্স বাড়ানোর তাগিদ। এবার উজানের ঢলে ডুবল তিস্তা পার। বারবার বন্যায় কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি, দুর্বল কাঠামো ও ভারতের সহযোগিতার অভাব দুষছেন বিশেষজ্ঞ। এবং সার্ভার জটিলতায় চট্টগ্রাম কাস্টম হাউসে স্থবিরতা। প্রতিদিন অন্তত 4 কোটি টাকা ক্ষতি। আমদানি রফতানি বাণিজ্য স্বাভাবিক রাখতে বিকল্প ব্যবস্থার দাবি বিজিএমইএ এর। এই ছিল এই সময়ের বাণিজ্যে। সঙ্গেই থাকুন সময়ের।